সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সামরিক ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তাদের বিমান বাহিনী এখন হাইপারসনিক সক্ষম ক্ষেপণাস্ত্র অর্জন করেছে। এই খবর শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শক্তির সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা বহন করে। শব্দের গতির 5 গুণ বা তারও বেশি গতিতে ছোটা এই ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রের চেহারাই বদলে দিতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক প্রযুক্তি যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে, কারণ এটি এত দ্রুত চলে যে রাডার সেটি শনাক্ত করলেও থামানোর সময় পাওয়া যায় না। পাকিস্তানের হাইপারসনিক যুগে প্রবেশ এবং দক্ষিণ এশিয়ার নতুন সামরিক বাস্তবতা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। হাইপারসনিক শব্দটির অর্থই হল অত্যন্ত দ্রুত, যা শব্দের গতির 5 গুণ বা তারও বেশি। শব্দের গতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার, অর্থাৎ ম্যাক 5 গতির একটি ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় 6175 কিলোমিটার ছুটতে পারে। এই গতির ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার এড়িয়ে অত্যন্ত দ্রুত টার্গেটে আঘাত হানে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট একটি বাঁকা পথে চলে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতে পারে, উঁচু নিচু উচ্চতায় উঠতে পারে এবং এত দ্রুত গতি বজায় রাখতে পারে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সেটি থামাতে পারে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত 2 ধরনের হয়ে থাকে: হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল। ক্রুজ মিসাইল নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে নিচু উচ্চতায় উড়ে গিয়ে টার্গেটে আঘাত হানে, আর গ্লাইড ভেহিকল একটি রকেটের মাধ্যমে মহাকাশের কিনারে পৌঁছে গিয়ে আলাদা হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে এবং অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে গ্লাইড করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাকিস্তান জানিয়েছে যে তাদের হাইপারসনিক সক্ষম ক্ষেপণাস্ত্রটি দেশের প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পাকিস্তান গত কয়েক বছরে যে আধুনিকায়ন শুরু করেছে তার মধ্যে রয়েছে J-10C যুদ্ধবিমান, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নতুন রাডার ও প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেই তালিকায় যুক্ত হয়ে দেশটির সামরিক সক্ষমতাকে নতুন এক স্তরে নিয়ে গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক বলছে সেটি আসলে চীনের তৈরি CM400AKG মডেল হতে পারে। পাকিস্তান এটি 5 বছর আগে তাদের JF-17 থান্ডার যুদ্ধবিমানের জন্য সংগ্রহ করেছিল। এই ক্ষেপণাস্ত্রটি মাক 4 থেকে মাক 5 গতিতে চলতে পারে। এর নির্মাতা চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না দাবি করে যে এটি মাক 5 এর বেশি গতি অর্জন করতে পারে, তবে স্বাধীনভাবে এ দাবি যাচাই হয়নি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি মূলত উচ্চ সুপারসনিক পর্যায়ের অস্ত্র, অর্থাৎ এটি মাক 3 থেকে মাক 4.9 গতির মধ্যে চলে। তবে পাকিস্তান এটি হাইপারসনিক বলছে সম্ভবত এর উচ্চতায় চালিত হওয়ার কৌশল এবং আঘাতের সময় গতি বৃদ্ধির কারণে। চীন ও পাকিস্তানের সামরিক সম্পর্ক বহু পুরনো। চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। গত 5 বছরে পাকিস্তানের 80% বেশি অস্ত্র এসেছে চীন থেকে। বর্তমানে দুই দেশের মধ্যে যে নতুন সহযোগিতা চলছে তার অন্যতম হল হাইপারসনিক প্রযুক্তির হস্তান্তর। চীন তাদের DF-17 ক্ষেপণাস্ত্র ও DF-ZF হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি পাকিস্তানকে দেওয়ার বিষয়ে আলোচনায় আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। DF-17 বিশ্বের প্রথম কার্যকর হাইপারসনিক মিসাইল সিস্টেম, যা 2500 কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে। যদি পাকিস্তান এটি পায় তবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বড়ভাবে বদলে যাবে, কারণ এই ক্ষেপণাস্ত্রের নাগালে ভারতের অধিকাংশ কৌশলগত স্থাপনা, সেনাঘাঁটি ও পারমাণবিক কমান্ড সেন্টার চলে আসবে। পাকিস্তান গত কয়েক মাসে
একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে ফাতা-4 ক্রুজ মিসাইল, যার পাল্লা 750 কিলোমিটার এবং এটি শত্রুর রাডার এড়িয়ে ভূমির কাছ দিয়ে উড়ে যেতে পারে। মে মাসে পাকিস্তান ফাতা সিরিজের 120 কিলোমিটার পাল্লার সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। একই মাসে তারা আবদালি ব্যালিস্টিক মিসাইলও পরীক্ষা করে, যার পাল্লা 450 কিলোমিটার। গত নভেম্বরে পাকিস্তান নৌবাহিনী সফলভাবে 350 কিলোমিটার পাল্লার একটি জাহাজ থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যার নাম SMASH। আর গত বছর আগস্টে তারা শাহিন-2 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা শেষ করে। এইসব কর্মসূচির মাধ্যমে পাকিস্তান এখন তাদের নতুন রকেট ফোর্স কমান্ড গঠন করেছে, যা দেশের ব্যালিস্টিক ক্রুজ ও সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর দায়িত্বে থাকবে। ভারতও বসে নেই। তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রাহ্মস-2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে, যার গতি মাক 7 পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল প্রকল্পে কাজ করছে, যা ইতিমধ্যে মাক 6 গতিতে সফলভাবে উড়েছে। তবে পাকিস্তানের হাইপারসনিক ঘোষণার পর ভারতের উপর চাপ বেড়ে গেছে। তাদের এখন দ্রুত প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে হবে এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল বা জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে হবে। হাইপারসনিক প্রযুক্তির কৌশলগত তাৎপর্য অসীম। এই ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রথম আঘাতের সুবিধা এনে দেয়, অর্থাৎ যার হাতে এটি থাকবে সে প্রতিপক্ষের কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি, পারমাণবিক সংরক্ষণাগার বা প্রতিরক্ষা কেন্দ্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারবে। শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকবে না, ফলে ডেটারেন্স ব্যালেন্স বা প্রতিরোধ ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তান যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাতে পায়, তাহলে এটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শত্রুপক্ষের নেতৃত্ব ও কমান্ড কাঠামো অচল করে দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এমন পরিস্থিতিতে পারমাণবিক উত্তেজনা বেড়ে যেতে পারে, কারণ আতঙ্কে কোনো দেশ আগেভাগে পাল্টা আঘাত হানতে পারে। চীন পাকিস্তান সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিদ্বন্দ্বী হিসাবে পাকিস্তানকে শক্তিশালী দেখতে চায়। DF-17 ক্ষেপণাস্ত্র বা DF-ZF হাইপারসনিক গ্লাইড ভেহিকল পাকিস্তানের হাতে গেলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও গভীর হবে। চীন বর্তমানে পাকিস্তানকে শুধু অস্ত্রই নয়, বরং গোয়েন্দা প্রযুক্তি, স্যাটেলাইট সংযোগ এবং রাডার সিস্টেমেও সহায়তা করছে। ফলে পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল কিভাবে কাজ করে তা বোঝা দরকার। এটি একটি ক্ষেপণাস্ত্রের শীর্ষে বসানো থাকে। যখন ক্ষেপণাস্ত্রটি মহাকাশের প্রান্তে পৌঁছে যায়, তখন গ্লাইড ভেহিকলটি আলাদা হয়ে যায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে অত্যন্ত গতিতে টার্গেটের দিকে গ্লাইড করে। এটি কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করে না, বরং বায়ুমণ্ডলের মধ্যে দিক পরিবর্তন করে, উচ্চতা বদলায় আর এভাবে প্রতিপক্ষের রাডারকে বিভ্রান্ত করে দেয়। এজন্যই এটি এত ভয়ঙ্কর। চীনের DF-ZF, রাশিয়ার অ্যাভানগার্ড এবং যুক্তরাষ্ট্রের কমন হাইপারসনিক গ্লাইড বডি এই প্রযুক্তির সেরা উদাহরণ। বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান হাইপারসনিক প্রযুক্তি অর্জনের দৌড়ে রয়েছে। রাশিয়া তাদের অ্যাভানগার্ড সিস্টেমকে মাক 27 পর্যন্ত গতিসম্পন্ন বলে দাবি করে, যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় থামানো যায় না। চীনের DF-17 বাস্তব যুদ্ধে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও ভারতের মধ্যে এই প্রযুক্তি প্রতিযোগিতা এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রযুক্তির সঙ্গে বড় ঝুঁকি রয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রচলিত বা পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে। ফলে প্রতিপক্ষ কখনোই নিশ্চিত হতে পারে না যে আক্রমণটি পারমাণবিক কিনা। এতে ভুল বোঝাবুঝির কারণে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। তাছাড়া এই ক্ষেপণাস্ত্র এত দ্রুত চলে যে একবার ছোড়া হলে সেটি থামানো প্রায় অসম্ভব। সিদ্ধান্ত নেয়ার সময় এত কম থাকে যে কোনো ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি আনতে পারে।
পাকিস্তানের হাইপারসনিক যুগে প্রবেশ একদিকে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াবে, অন্যদিকে এটি পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। কারণ ভারতও নিশ্চুপ থাকবে না, তারা নিজেদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা আরও উন্নত করবে। ফলে দক্ষিণ এশিয়া এখন এমন এক অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করছে যেখানে পারমাণবিক ও হাইপারসনিক প্রযুক্তি একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন হাইপারসনিক অস্ত্র দক্ষিণ এশিয়ায় ক্রাইসিস ইনস্টেবিলিটি বাড়িয়ে তুলবে, অর্থাৎ যে কোনো সংকটে প্রতিপক্ষ আগেভাগেই আঘাত করার প্রলোভনে পড়বে। এটি যুদ্ধের সম্ভাবনা কমানোর পরিবর্তে বাড়াতে পারে। তাই এই অঞ্চলের দুই প্রধান শক্তি ভারত ও পাকিস্তান যদি দায়িত্বশীলভাবে আচরণ না করে তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। চীন পাকিস্তান সম্পর্কের গভীরতা বিবেচনা করলে বলা যায় এই সহযোগিতা শুধু সামরিক নয়, কৌশলগত। চীন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে রাখতে চায়, আর পাকিস্তান সেই সুযোগ নিচ্ছে, কারণ এটি তাদের ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নতুন সমতা এনে দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলো দক্ষিণ এশিয়ার দিকে নতুন করে নজর দিচ্ছে। তারা চায় না চীন ও পাকিস্তান একসঙ্গে এই অঞ্চলের সামরিক চেহারা বদলে দিক। সবশেষে বলা যায়, পাকিস্তানের হাইপারসনিক সক্ষমতা অর্জন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে মৌলিক পরিবর্তনের সূচনা। পাকিস্তান এখন এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যেখানে তাদের আঘাত করার ক্ষমতা অনেক বেশি দ্রুত, সুনির্দিষ্ট ও প্রতিরোধ করা কঠিন। এটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এবং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের বিষয়। তবে আশা করা যায় এই প্রযুক্তি কেবল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার হবে, সংঘাত বাড়ানোর জন্য নয়। কারণ যদি এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে দক্ষিণ এশিয়া এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে, যার প্রভাব শুধুমাত্র এই অঞ্চলের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোতেও পড়বে। 21 শতকে যুদ্ধের ধরন এখন আর অস্ত্রের সংখ্যায় নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে কে কত দ্রুত, কত নিখুঁতভাবে এবং কতটা অদৃশ্যভাবে আঘাত করতে পারে তার ওপর। পাকিস্তানের হাইপারসনিক যুগে প্রবেশ সেই নতুন বাস্তবতারই সূচনা, যেখানে গতি, প্রযুক্তি এবং প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করবে আগামী দিনের যুদ্ধনীতি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।